জরুরি অবস্থা এটি এখন প্রত্যাশিত না, এবং সেটি সেটি আমরা আশা করছি না কারো কাছে, কারণ আমরা এর চেয়ে বেশি কঠিন সময় পার করে আসছি। 16টি বছরই ছিল প্রতিদিন, প্রতি মাস, প্রতি বছরই ছিল একটি জরুরি অবস্থা জারি করার মতো, একটি মার্শালও জারি করার মতো। কিন্তু তখন যেহেতু হয় নাই, এখন আমরা বিশ্বাস করি এখন এটি গণতন্ত্রের দিকেই ধাবিত হচ্ছে। তো এখন প্রশ্ন আসছে, এদেশকে যদি পঙ্গু করতে চায়, এদেশকে যদি ফেল স্টেট করতে চায়, এদেশকে যদি ষড়যন্ত্র করে যদি কোনো ধরনের ধ্বংস করতে চায়, তাহলে দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে বা স্বাধীনতার সার্বভৌমত্বের স্বার্থে সেনাবাহিনী আর বা সরকারও যদি জরুরি অবস্থা নিয়ে আসে, সেটি হবে স্বাধীনতার সার্বভৌমত্বের স্বার্থে। কিন্তু আমাদের স্বাধীনতার পরে অর্থনৈতিক যে মুক্তির যে একটি পথ খুলছে, মানুষ যে এনজয় করছে, মানুষ যে এর সুবিধা নিচ্ছে, এটিও ভালো লাগছে না আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোসর যারা লেসপেন্সার, তাদের কাছে কষ্ট পাচ্ছে। আওয়ামী লীগ ঘাপটি মারা, পালিয়ে থাকা বা অন্য দেশে যে বিধান মূল্যিক সাজার মতো আওয়ামী লীগের লোকজন, এরা কুৎসা রটাচ্ছে, তারা ষড়যন্ত্র করছে, তারা গুজব ছড়াচ্ছে। সুতরাং এই উস্কানি কাজে আসবে না। বাংলাদেশ সেনাবাহিনী রণাঙ্গনের সৃষ্টি হয়েছিল, মনে রাখতে হবে মুনীর সাহেব, মনে রাখতে হবে, এবং যারা দর্শক শ্রোতা দেখছেন, যে এই সেনাবাহিনী রণাঙ্গনের সৃষ্টি হয়েছিল এই 54 বছর আগে। সেনাবাহিনীর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। সুতরাং সেনাবাহিনীর সাথে তখন কিন্তু জনতা ছিল, তাই এটিকে জনযুদ্ধও বলা হয়। সুতরাং জনযুদ্ধে যে দেশটি স্বাধীন হয়েছে, জনতার অংশগ্রহণে, ছাত্র জনতা এবং সেনাবাহিনীর ঐক্যবদ্ধ আন্দোলনে যে জুলাইতে স্বাধীনতা আসছে, সেই স্বাধীনতায় কারা পরাজিত হয়েছে? এক হলো আওয়ামী লীগ, দ্বিতীয়টি হলো ভারত। সুতরাং ভারত 16 বছর এই ফেসিবাদকে নার্চার করেছে, ফেসিবাদকে ফুলিয়ে দিয়েছে, তাদেরকে উস্কানি দিয়েছে, তাদেরকে সাপোর্ট দিয়েছে। সুতরাং ভারতের এইখানে প্রপাগান্ডা, এখানে গুজব, এখানে বিভিন্ন ধরনের যে উস্কানি, এটি থাকতেই পারে। কিন্তু এই জাতি, এই জনগণ, এই ফেনিক্স পাখি, আমি এই ছাত্রদেরকে বলি ফেনিক্স পাখি। গ্রিক মাইথোলজিতে একটি মাইথোলজি আছে যে ফেনিক্স পাখিটির জন্ম নেয় ভস্য থেকে, অথবা ছাই থেকে, অথবা আগুন থেকে জন্ম নিয়ে এটি উড়ে যায় আকাশে, এবং সবচেয়ে শক্তিশালী পাখিটি নিচে নেমে আসে। আমাদের ছাত্ররা সেদিন এই 36 জুলাইতে ফেনিক্স পাখির মতো আত্মপ্রকাশ করেছিল। তারা বুলেটকে ভয় পায়নি। এই যে আবু সাইদ কিংবা মীর শুদ্ধ, এরা আত্মাহুতি দিয়েছিল, প্রাণ দিয়েছিল, এবং 1500-এর উপরে সেদিন প্রাণ দিয়েছে, রক্ত দিয়েছে। প্রায় 1000 অন্ধ হয়েছে, 3000 হসপিটালে আছে। এই যে 6000 আহত নিহত, এর পরিণতিতে আমরা একটি স্বাধীনতা পেয়েছি। সুতরাং এই 2 কোটি পালিয়ে থাকা আওয়ামী লীগ, লেসপেন্সার কিংবা ভারত, তারা ষড়যন্ত্র করবে, এটি স্বাভাবিক। এই ধরনের উস্কানি বাস্তবে রূপ নিবে না, কারণ এই সেনাবাহিনীটি দেশপ্রেমিক। এরা সত্যিকার অর্থে 3, 4 এবং 5-এ বিশেষ করে ক্যাপ্টেন, লেফটেন্যান্ট, সোলজার্স, তারা ঘুরে দাঁড়িয়েছিল, 180 ডিগ্রি ঘুরে দাঁড়িয়েছিল, এবং তারা দেখিয়েছে যে তারা দেশকে ভালোবাসে, তারা দেশের জন্য অতন্দ্র প্রহরী। এই মুহূর্তে সেনাবাহিনী অন গার্ড হিসেবে সারা বাংলায় ডেপ্লয়েড আছে। জরুরি অবস্থার বিষয়টা নিয়ে একটু যদি সংক্ষিপ্ত ভাবে, আমি দর্শকের মতামত তারপরে আসবো, যে জরুরি অবস্থা জারি হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে কিনা এখন বা ভবিষ্যতে, সেনাবাহিনীর কার্যক্রম থেকে বা সরকারের কার্যক্রম থেকে জরুরি অবস্থা জারির কোনো সম্ভাবনা দেখছেন? যদিও সেনাপ্রধান বিষয়টা ক্লিয়ার করেছেন যে এরকম কোনো পরিস্থিতি নেই, তারপরেও আপনার বিশ্লেষণ কি বলবেন? জরুরি অবস্থা যে কোনো জরুরি পরিস্থিতিতে আসার সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যায় না। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশ 54 বছরে অনেক বেশি ম্যাচিওর। বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ সশস্ত্র বাহিনী 54 বছর পার করেছে, একটার পর একটা, 71, 75, 91, 90, 91, তারপর সর্বশেষ 2024-এ এসে বাংলাদেশ সেনাবাহিনী এই জাতির ক্রান্তিকালে বারবার দেখিয়েছে যে তারা জনগণের পাশে, এদেশের পাশে, স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য তারা দাঁড়াতে পারে, এবং তারা শক্তিশালী একটি হাত হিসেবে, এদেশের সবচেয়ে শক্তিশালী পাওয়ার হিসেবে তারা দাঁড়াতে পারে। তো এখন প্রশ্ন আসছে, এদেশকে যদি পঙ্গু করতে চায়, এদেশকে যদি ফেল স্টেট করতে চায়, এদেশকে যদি ষড়যন্ত্র করে যদি কোনো ধরনের ধ্বংস করতে চায়, তাহলে দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে বা স্বাধীনতার সার্বভৌমত্বের স্বার্থে সেনাবাহিনী আর বা সরকারও যদি জরুরি অবস্থা নিয়ে আসে, সেটি হবে স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে। কিন্তু এই মুহূর্তে
জনগণ যেটা প্রত্যাশা করছে, এদেশের 18 কোটি মানুষ যেটা প্রত্যাশা করছে, ডক্টর ইউনূসের সরকার যে কষ্ট করছে তা হলো একটি গণতন্ত্রকে ফিরিয়ে দেওয়া, একটি ভোটের মাধ্যমে, একটি সুষ্ঠু ক্রেডিবল নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া। সুতরাং আমি বিশ্বাস করি, আমি সেনাবাহিনীর একজন প্রাক্তন সদস্য হিসেবে, আমি একজন গবেষক হিসেবে, একজন মুক্তিযুদ্ধের গবেষক হিসেবে এবং পলিটিক্যাল গবেষক হিসেবে আমি মনে করি এই মুহূর্তে আমরা একটা অস্থির জাতির একটা অস্তিত্ব নিয়েও আমরা সামনে আগাচ্ছি একটি গণতন্ত্রকে ফিরে পাওয়ার জন্য, একটি পার্লামেন্টকে ফিরে পাওয়ার জন্য, মানুষের অধিকারকে ফিরে পাওয়ার জন্য, স্বাধীনতা সার্বভৌমত্বকে সুসংহত করার জন্য। সুতরাং কেউ যদি ভাবে যে এখানে একটি হোয়াট ইজ দ্যাট জরুরি অবস্থা, এটি এখন প্রত্যাশিত না এবং সেটি আমরা আশা করছি না কারো কাছে, কারণ আমরা এর চেয়ে বেশি কঠিন সময় পার করে আসছি। 16টি বছরেই ছিল প্রতিদিন, প্রতি মাস, প্রতি বছরই ছিল একটি জরুরি অবস্থা জারি করার মতো, একটি মার্শালও জারি করার মতো, কিন্তু তখন যেহেতু হয় নাই, এখন আমরা বিশ্বাস করি এখন এটি গণতন্ত্রের দিকে ধাবিত হচ্ছে। জেনারেল ইকবাল করিম ভুইয়া 14তে সেনাপ্রধান ছিলেন, 18তে সেনাপ্রধান ছিলেন মাফিয়া জেনারেল আজিজ, আর 24-এ জেনারেল ছিলেন জেনারেল শফিউদ্দিন। এই তিনজনেই এই জাতির কাছে সেনাবাহিনীকে গাদ্দার হিসাবে উপস্থিত করেছিলেন, আর সেনাবাহিনী এর জন্য দায়ী নয়। সেনাপ্রধান হিসাবে তারা ইতিহাসে একটা কলঙ্কজনক অধ্যায় সৃষ্টি করে গেছে এবং নজরুল ইসলাম সাহেব ঠিকই বলেছেন, এই জেনারেলরা দেশকে বিক্রি করে গেছে, অর্থাৎ আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে হুমকির সম্মুখে ফেলেছে, তারা আমাদের গণতন্ত্রকে হরণ করেছে। আমি মামুন সাহেব যে বিষয়টা বলতে চাচ্ছিলেন যে সামরিক সক্ষমতা বৃদ্ধি করার জন্য, আমি মামুন সাহেবকে অভিনন্দন জানাই। 71-এর রণাঙ্গনে 5টি ইস্ট বেঙ্গল রেজিমেন্ট যাত্রা শুরু করেছিল, এখন 10টি প্লাস ডিভিশন এই বাংলাদেশ সেনাবাহিনীতে। রণাঙ্গনে মাত্র 19,000 সৈনিক যুদ্ধ করেছিল সর্বশেষ যুদ্ধ অবস্থায়, অর্থাৎ ডিসেম্বরে, আর এখন সেখানে প্রায় 2 লক্ষ সেনাবাহিনী যুদ্ধের জন্য প্রস্তুত। সুতরাং মামুন সাহেবের যে চিন্তা চেতনা, তার সাথে বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী এবং যারা বিজ্ঞজন, যারা সামরিক চিন্তা চেতনায় ভাবেন, লেখেন বা যারা গবেষণা করেন, সবার চিন্তা এদেশের 18 কোটি মানুষের জন্য সামরিক সক্ষমতা বৃদ্ধি করতে হবে সবসময়। আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এবার আসি আব্দুল হাকিম সাহেব, তিনি সরাসরি প্রশ্ন করেছেন যে কোথায় 626 জন যারা ক্যান্টনমেন্টে পালিয়েছিল তারা কোথায়? এটি জাতির একটি সবচেয়ে বড় প্রশ্ন। এই প্রশ্নের উত্তর হয়তোবা একদিন সেনাবাহিনী বা জাতি হয়তো আদায় করবে বা এর প্রশ্নের উত্তর মিলবে, বাট এই মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনীকে এর জন্য পুরোপুরি দায়ী করা যাবে না, এর জন্য কয়েকজন কমান্ড চ্যানেল হয়তোবা দায়ী হবে। এবার আসি প্রথম যে ব্যক্তি কবির হোসেন, যিনি মিডিয়াকে নিয়ে কথা বলেছেন, অর্থাৎ ভারতের মিডিয়া যে উন্মাদের মতো প্রকাশ্যে প্রতিনিয়ত যে গুজব ছড়াচ্ছে, প্রপাগান্ডা ছড়াচ্ছে, মিথ্যা বানোয়াট গল্প বানাচ্ছে, বাংলাদেশ সেনাবাহিনীর ব্যাপারে উস্কানি দিচ্ছে, এই পুরো বিষয়ে তার প্রশ্ন ছিল যে মোদির বা প্রধানমন্ত্রী বা সরকারের কোনো অনুমতি বা তাদের কোনো উস্কানি বা তাদের কোনো ডাইরেক্টিভস বা তাদের কোনো নির্দেশ আছে কিনা। এখানে প্রকারান্তরে তাই মনে হয় যে সরকার যদি এই ব্যাপারে এই মিডিয়াকে, এই উন্মাদ মিডিয়াদেরকে তাদের প্রপাগান্ডা, তাদের এই যে গুজব বন্ধ করার নির্দেশ দেয়, তাহলে তারা সেটি করতে পারে না। তারা আমরা ধরে নিতে পারি যে সরকার, ভারত সরকার কিংবা ভারতের গোয়েন্দা সংস্থাগুলো এখানে তারা দেখেও না দেখার ভান করছে। আরেকটি প্রশ্ন তিনি রেখেছেন যে ফখরুল ইসলাম আলমগীর এই দ্বিতীয় স্বাধীনতা তিনি মানছেন না কেন। আমার মনে হয় না যে ফখরুল ইসলাম আলমগীর এই দ্বিতীয় স্বাধীনতা মানছেন না। উনি সবসময় বলে যাচ্ছেন, তিনি এপ্রিসিয়েট করে যাচ্ছেন যে 16 বছরের যে ফ্যাসিজম, এই ফ্যাসিবাদী সরকারকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার পিছনে যারা অগ্রভাগে ছিল, যে ছাত্র জনতা এবং সবশেষে সেনাবাহিনী, এটিকে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি একজন বিদগ্ধ নেতা, বিএনপিকে গত 16টি বছর তিনি নেতৃত্ব দিয়েছেন, তিনি
আমার বিশ্বাস তিনি সবসময় এটি তার কথায় কাজে সবসময় তিনি জেল জুলুম হুলিয়া সবকিছু সহ্য করেছেন।